কথাগুলো শুনে লোকটা কেমন যেন অজানা কিছুতে হারিয়ে গেল। খানিক বাদে আমাকে বলে উঠল, সাহাবজিলেন যা বললেন আমি তা আমার মতো করে বাংলায় অনুবাদ করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব। রাজেন্দ্রজি ধীর গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিশপ্ত। রাতনাদ ভেসে আসে, সম্ভবত শেয়াল বা হায়না গোছের কিছু হবে। মিথিলি আতঙ্কে কেঁপে ওঠে। নেমে দেখব তার আগেই গাড়িটা নড়ে ওঠে আগের মতো, যেন মনে হলো কেউ ধাক্কা দিচ্ছে। ব্রিজেস বিস্মৃত হয়ে ভূমিকম্পের আশঙ্কা করতে বুঝতে পারলাম এবার ব্যাপারটা ওরাও লক্ষ্য করছে। কয়েক মুহূর্ত নড়ার পর গাড়িটা থেমে যায়। আমরা নেমে দেখতে চাইলে মিথিলি বাধা দেয়। তবুও সাহস করে নেমে পেছনের দিকে তাকাতেই সবাই আঁতকে উঠি। গাড়ির ব্যাক লাইটের হালকা লাল আলোয় দেখি অদূরে একটি জানোয়ারের দেহ পড়ে আছে। কুয়াশার শীতল মায়াজাল কাটিয়ে কাছে গিয়ে দেখে আমরা ভয়ে শিউরে উঠি। দেখতে কোনো চেনা পরিচিত প্রাণীর মতো হলেও আকারটা অস্বাভাবিক ছিল। যদি নিজেদের চোখকে বিশ্বাস করতে হয় তাহলে বলতে পারি যে প্রাণীটি যে সামনে পড়েছিল তা দেখতে অনেকটা শেয়াল বা হায়না গোছের হলেও আকারে কিন্তু তাদের থেকে অনেকটাই বড়। শরীরটা প্রায় হাত তিনেক লম্বা, মোটা সোটা ঝাঁকড়ালো কালো লোমে ভর্তি দেহ, মুখটা থেঁতলে গেছে গাড়ির চাকায়। সে এক বিভৎস দৃশ্য। ব্রিজেস প্রায় বমি করে ফেলছিল। রাস্তাঘাটে এরকম এক আধটা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, তাই ব্যাপারটা সামাল দিয়ে ব্রিজেসকে বললাম, হো কিছু না। এই বলে পেছন ঘুরে গাড়ির দিকে দেখতে যাব, তখনই ঘটে যায় এক রক্ত হিম করা অস্বাভাবিক ঘটনা। পেছন থেকে বুক কাঁপানো রক্ত শূন্য ঘর ঘর গর্জন ভেসে আসে। ঘাড় ঘুরিয়ে দেখি আশ্চর্যজনকভাবে জানোয়ারটা উঠে দাঁড়িয়েছে। জ্বলন্ত অস্বাভাবিক সবুজ চোখে কঠোরভাবে তাকিয়ে আছে, যার একটা চোখ থেতলে তাজা মাংসের পিণ্ডের সাথে ঝুলে আছে। সেই হাড় হিম করা চাহনিতে আমাদের একেবারেই হয়ে গিয়েছিল। হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম অচম্বিতে। আবারও সেই পরিচিত ভয়ঙ্কর গর্জনে সবাই চমকে দেখি জানোয়ারটা গর্জন করতে করতে জঙ্গলের গহীন অন্ধকারে মিলিয়ে গেল। গাড়িতে উঠতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করে ড্রাইভার চমকে ওঠে। দেখি গাড়িতে বেশ কয়েকটা হাতের ছাপ। তবে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটি হাতের ছাপের তালুতেই 4টি করে আঙুল। ব্রিজেস বলে ওঠে, আরে কিছু না, হয়তো কোনো বাচ্চা দুষ্টুমি করে 4টে আঙুলের ছাপ দিয়েছে। রাতে আমরা গাড়িতে ওঠার সময় হয়তো খেয়াল করিনি। ড্রাইভার আবারও গাড়ি স্টার্ট দেয়। জানালার কাঁচটা তুলতে যাব এমন সময় লক্ষ্য করলাম জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা জোড়া সবুজ জ্বলন্ত চোখ মুহূর্তের জন্য দপদপ করে জ্বলে নিভে গেল এবং সঙ্গে সঙ্গে সমগ্র পরিবেশ কাঁপিয়ে রক্ত শীতল করা আর্তনাদ ভেসে আসলো। না, আর্তনাদ বললে ভুল হবে, যেন একদল শেয়াল বিভৎসভাবে ডেকে উঠল। মিথিলি আতঙ্কে কেঁপে উঠে আমাকে জড়িয়ে ধরে। ভয়ে আমারও শরীর কাঠ হয়ে আসে। ড্রাইভার সেই মুহূর্তের পৈশাচিকতা কাটাতে এক্সিলারেটরে সজোরে চাপ দিয়ে দ্রুত গাড়ির গতি বাড়িয়ে দিল। খিদেটা বেশ পাচ্ছিল, কিন্তু এই জঙ্গলে কোথাও দাঁড়িয়ে খাওয়ার আর সাহস হচ্ছিল না। এইভাবে প্রায় আরও ঘন্টাখানেক চলার পর হঠাৎই দূরে একটি টিমটিম লাইট লক্ষ্য করলাম। কাছে আসতে দেখি একটি ছোট্ট খাবারের দোকান। ধাবা বললে ভুল হবে, তবে দুটো চেয়ার টেবিলের সেট সামনে ফেলা আছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। এরপর খাবারের ব্যাগটা নিয়ে আমরা সবাই নেমে দোকানটার দিকে এগিয়ে যেতে ব্যাটারি চালিত টিমটিম লাইটে লক্ষ্য করলাম একজন বয়স্ক লোক কালো চাদর আঁটো সাঁটো করে মুড়ি দিয়ে দোকানের মধ্যে বসে আছে। আমাদের দেখে লাঠি ঠুকে ঠুকে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না, যা শীত পড়েছে। কিন্তু হঠাৎই কিছু একটা মাথার ভেতর আসতে চমকে উঠলাম। পরক্ষণে নিজেকে মনে মনে ব্যঙ্গ করলাম, ধ্যাৎ, তা আবার হয় নাকি? এতটা পথ একটা মানুষ কিভাবে হেঁটে আমাদের আগে পৌঁছাবে? কি সব অলীক ভাবনা। মনে মনে একটু হেসে উঠলাম। ব্রিজেস কিছু বলতে যাবে তার আগেই বুড়োটা খুক খুক করে কেশে ধীর অথচ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার বাবুজিরা, এত রাতে এই রাস্তায়? আপনাদের কি ভয় ডর নেই? আপনারা জানেন এই রাস্তায় কি আছে? আমি একরকম ওকে থামিয়ে বলে উঠি, ছাড়ুন সব কথা, এখন বলুন আপনার দোকানে কি কি খাবার পাওয়া যেতে পারে। বুড়ো পরক্ষণেই দেখি বুড়োটা তাদের দিকে ঘুরে এক পা এগিয়ে অস্বাভাবিক একটা গর্জন করে ওঠে। মিথিলি সবটা শুনে প্রায় অজ্ঞান হয়ে যায়। আমি গিয়ে ড্রাইভারের সিটে বসলাম।
খুব কষ্ট হচ্ছিল ড্রাইভারটার মর্মান্তিকতার জন্য, কিন্তু এই মুহূর্তে আমাদের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচতে হলে যত দ্রুত সম্ভব এলাকাটা ছাড়তে হবে। তাই ব্রিজেসকে পেছনে মিথিলির কাছে বসতে বলে আমি গাড়ি স্টার্ট দিয়ে সজোরে এক্সেলেটরে চাপ দিলাম। মুহূর্তেই গাড়ি ঝড়ের গতি নিল। এভাবেই কিছুক্ষণ চলার পর হঠাৎ সাইড লুকিং গ্লাসে লক্ষ্য করলাম বেশ কয়েক জোড়া জ্বলন্ত সবুজ চোখ আমাদের গাড়ির দিকে ছুটে আসছে। তারা যত গাড়ির কাছাকাছি এগিয়ে আসছে ততই ব্যাকলাইটের আলোয় সেই হিংস্র বিভৎস পিশাচরূপী দীর্ঘকায় জানোয়ারগুলোর কালো লোমশ দেহ লুকিং গ্লাসে স্পষ্ট হচ্ছে। বুঝতে পারছিলাম খুব বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি আমরা। তখন অনুভব করছিলাম হয়তো যদি বুড়োটার কাছে যেতাম তাহলে ড্রাইভারটা এখনো বেঁচে থাকতো, কিন্তু এখন কিছু করার নেই, সব শেষ। আমি ব্রিজেসকে বললাম ও যেন শক্ত হয়ে মিথিলিকে ধরে বসে। এরপর ভগবানের নাম করে আরও জোরে এক্সেলেটারে চাপ দিলাম। কিছুক্ষণ এইভাবে চলার পর লুকিং গ্লাসে খেয়াল করলাম জানোয়ারগুলো আর নেই, কিন্তু তার পরবর্তীতে সামনে যে দৃশ্যটা চোখে পড়ে তা দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে যাই, রীতিমতো মাথাটা ঘুরে যায়। দেখি ডান পাশে বুড়োটা লণ্ঠন হাতে নিভু নিভু জ্বলন্ত সবুজ চোখে আমার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে ঘন্টা দেড়েক আমরা কি শুধুই গোল চক্কর দিয়ে একই জায়গায় পৌঁছালাম? কিন্তু তা কি করে সম্ভব? রাস্তা তো সোজা। ভয়টা এবার ক্রমশ গলা টিপে ধরছিল। নামার সাহস হলো না। সজোরে গাড়ি ছুটিয়ে দিলাম আবারও। কিছুক্ষণ গাড়ি চলার পর পুনরায় লক্ষ্য করলাম সেই অতি প্রাকৃতিক অস্বাভাবিক ঘটনাটি। আবারও একইভাবে রাস্তার ডান পাশে বুড়োটা উদ্বিগ্ন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবারে ব্রিজেসও লক্ষ্য করেছে ব্যাপারটা। ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, এসব কি হচ্ছে দাদা আমাদের সাথে? কেন এই পিশাচেরা আমাদের ঘিরে ধরেছে? আমরা কি আদৌ বাঁচবো? বারবার কেন আমরা একই জায়গায় ফিরে আসছি? কিছু একটা করুন দাদা, আমি এইভাবে মরতে চাই না। মনের ভয়টাকে একরকম চেপে কোনো রকমে ব্রিজেসকে সান্ত্বনা দেই। চিন্তা করো না, ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। এবার কি মনে হলো গাড়িটা পুরো ইউটার্ন করে উল্টো দিকে ঘুরাই। এইভাবে উল্টো দিকে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই অদূরে লক্ষ্য করি ওই ভয়ঙ্কর জন্তুগুলো রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। গাড়ির দৃশ্য আর সহ্য করতে পারিনি। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি পাথরের ঢিপিতে ধাক্কা মারি। এরপর আর কিছু মনে নেই। খানিকক্ষণ বাদে জ্ঞানটা ফিরতে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে বুঝতে পারলাম মাথাটা স্টিয়ারিংয়ের ধাক্কা খেয়ে ফেটে গেছে অল্প। তা দিয়ে হালকা হালকা রক্ত চুইয়ে পড়ছে। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরেছি। ব্রিজেস ও মিথিলির কি অবস্থা দেখতে গিয়ে আঁতকে উঠি। এ কি, ওরা কোথায়? ব্রিজেস, মিথিলি, তোমরা কোথায়? পেছনে কেউ ছিল না। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে এসে উন্মাদের মতো চিৎকার করি। খানিক বাদে অন্ধকার গভীর জঙ্গলের ভেতর থেকে ব্রিজেসের করুণ আর্তনাদ ভেসে এসে শরীরটাকে বরফের মতো জমিয়ে দেয়। ভ্রমটা কাটে তার ঠিক কয়েক মুহূর্ত বাদে। হঠাৎই পাশের একটি পাথরের আড়াল থেকে তীব্র ব্যথা জড়ানো মিহি কণ্ঠে মিথিলি ডাকে। শুনে সঙ্গে সঙ্গে ছুটে যাই পাথরটার কাছে। গাড়ির হেডলাইটের আলো তখনও জ্বলছে। সেই আলোতে দেখি মিথিলির রক্তাক্ত হাতটা পাথরের আড়াল থেকে বাইরে বেরিয়ে এসেছে। বুঝলাম হালকা নড়ছে হাতটা। আমি মিথিলি বলে চিৎকার দিয়ে পাথরের আড়াল থেকে যা দেখি তা দেখার পর আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি আমার জীবনে এমন বিভৎস দৃশ্য কখনো দেখিনি। শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে কাঠ হবার উপক্রম। আমি আতঙ্কে চিৎকার দিয়ে কেঁদে উঠি। এ কি অবস্থা মিথিলি? এ কি হলো? হায় ঈশ্বর! মিথিলির রক্তাক্ত বিভৎস কাঁটা ছেঁড়া অর্ধেক শরীরটা একবার কোনো রকমে আমাকে দেখে নিথর হয়ে পাথরের গায়ে লুটিয়ে পড়ে। কোমর থেকে পায়ের অধিকাংশ অংশটা ছিল না। বুকটা বিভৎসভাবে চেরা। কি করব কিছুই বুঝে উঠতে না পেরে উন্মাদের মতো অন্ধকারে জঙ্গলের দিকে ছুটতে থাকি। এভাবে কিছুক্ষণ ছুটেছি। কতক্ষণ ছুটেছি জানি না। হঠাৎই একটি গাছের গুড়িতে ধাক্কা খেয়ে অন্ধকার একটি খাদে প্রায় পড়েই যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে একটি হাত আমাকে পেছন থেকে ধরে ফেলে। এটুকু এখনো মনে আছে, হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। পেছনে ফিরে অস্পষ্ট অন্ধকারে কেবলমাত্র চাদরের ভাঁজে ঢাকা মৃদু জ্বলন্ত সবুজ চোখটিকে দেখতে পেয়েছিলাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি কোনো একটি গ্রামের মন্দির প্রাঙ্গণে শুয়ে আছি। পাশে কিছু মানুষ বিস্তৃত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দুজন কনস্টেবলও দেখলাম সেখানে উপস্থিত। হঠাৎ গত রাতের সেই বিভীষিকাময় ঘটনার কথা মনে পড়তে আমি আতঙ্কে দুঃখে কেঁদে উঠি। আমাকে শান্ত হতে বলে একজন মোড়ল গোছের মানুষ বলে উঠলেন, কেঁদো না বাবুজি, যা হবার হয়ে গেছে। ভোরবেলা বড় বাবু তোমাকে এই গ্রামে দিয়ে যান এবং তোমার সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ওই গোলক ধাঁধার চুড়েলদের হাতে তাও জানান। তারপর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এখন বাকি দেহগুলোকে খুঁজতে জঙ্গলে গেছে।
কেন যে তোমরা ওই গোলক ধাঁধায় পা রেখেছিলে, হায় ঈশ্বর। আমি বিস্মৃতভাবে শুনেছিলাম, কে এই বুড়ো বাবা জানতে চাইলে মোড়ল জানায়, আমরাও জানি না, তবে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বা মধু সংগ্রহ করতে গিয়ে কোনো মানুষ বিপদে পড়লে ভগবানের মতো উনি সামনে এসে বাঁচান। তোমাদেরও নিশ্চয়ই উনি অনেকবার বারণ করেছিলেন, তোমরা হয়তো তার কথা শোনোনি, তাই আজকে এই পরিণতি। এরপর বেলা 10টা নাগাদ পুলিশের একটি দল 2টো আধ খাওয়া ও একটি তাজা হাড়গোড়ের অবশেষ সংগ্রহ করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তোলে। আমার জীবনে এরকম ভয়ঙ্কর পৈশাচিকতা আমি আজও ভুলতে পারিনি। আজও রিয়াদে কোনো রাস্তায় অধিক রাত হলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরপর আরও 2 বছর পর আমি আবারও ভিসা লাগিয়ে সৌদি আরব আসি এবং বাড়ির একরকম জোড়াজুড়িতে 1998-এ আবারও বিয়ে করি। এখন দেশে আমার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী থাকে। ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, মেয়েটা সবে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে। এই বলে রাজেন্দ্রজি থামলেন। দেখলাম চোখের কোণটা তার ভিজে এসেছে। এই ছিল ঘটনা, এবং চমৎকার একটি ঘটনা আমরা শোনালাম আপনাদেরকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। খুবই অদ্ভুত টাইপের ঘটনা। এই ঘটনা সম্পর্কে যে কোনো মন্তব্য আপনারা লিখতে পারেন স্বাধীন মিউজিক অ্যাপের কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক পেজে। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা সুকান্ত মাইতির ঘটনা শুনছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। লুকোচুরি খেলবে? Booth.com with Russell. রাসেল ভাই লাইভ মুবারক, থ্যাংক ইউ। লাভ ইউ booth.com, থ্যাংক ইউ সো মাচ। এমডি গালিব ইসলাম লিখেছেন, রাসেল ভাই বরাবরের মতো আজকেও ঢাকার উত্তরা থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নীরব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তিনি লিখেছেন নীরব কেরানীগঞ্জ থেকে শুনছি। আমাদের সাথে আছেন মাহি মজুমদার। আজকে নেটওয়ার্কের অবস্থা ভালো না তাই বলতে চাচ্ছেন আপনি, কিন্তু আমি কিন্তু আজকে একটু আগে আমার নিজেরটাও চেক করলাম, সব কিছু ঠিকঠাক আছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স বিপ্লব। হাই ভাইয়া, আমি বিপ্লব কুড়িগ্রাম থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য। উৎসব খন্দকার আছেন এবং তিনি বলছেন রাজশাহী থেকে শুনছেন তিনি। আব্দুর রহমান আমাদের সাথে আছেন। সামিয়া ইসলাম অরিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অভিজিৎ অভি, আছেন রাহিব হাসান, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ফারহানা শারমিন তান্নি, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ আমিন, এবং তিনি বলছেন তেমনটা ভয়ের ছিল না। এমডি নীরব লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নীরব। আমাদের সাথে আছেন হানিফ শিকদার, ঢাকা ধামরাই থেকে তিনি লিখছেন। আমাদের সাথে আছেন প্রিন্স, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি AI শিহাব। ফার্স্ট স্টোরিটা জোস ছিল, অনেক ভয় পেয়েছি। লাভ ফ্রম রংপুর। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আহমেদ সাব্বির, নরসিংদী থেকে শুনছেন তিনি। SR রাজ আমাদের সঙ্গে আছেন। প্রথম ঘটনাটা অনেক কষ্টকর, হৃদয় বিদারক ছিল, আমার চোখে পানি চলে এসেছে কেন জানি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই, যেমন আফনান হুসাইন আমাদের সঙ্গে আছেন, তিনিও আমাদেরকে লিখছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও আমাদের অডিও ক্লিপে ফিরে আসব, তবে তার আগে আমরা যেটা চাই, সোহাগ অনেক দিন পরে আমাদের একটা স্টোরি পাঠিয়েছে। সোহাগ চক্রবর্তীর ঘটনাটা আমরা একটু আপনাদের জন্য প্লে করতে চাই। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা পরবর্তী ইমেল যেটা আছে সেটার জন্য ওয়েট করবেন, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের সোহাগ চক্রবর্তীর ঘটনায়। চলুন শুনে আসি। Booth.com with Russell. কথায় কথায় ওনার সাথে আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। আমরা ওনার কাছে জানতে চাই যে আসলে উনি কি করেন বা কোথায় থাকেন। ওনারা গাড়িটি মেরামত করে আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেন। গাড়ি চলছে 10-15 মিনিট 20 মিনিট। উনি খেয়াল করলেন এর আগ পর্যন্ত হেল্পার ওনার সাথে খুব বেশি কথা বলছিল। আসলে লং ডিস্টেন্সে যখন ওনারা গাড়ি চালান, হেল্পারের প্রধান কাজই থাকে ড্রাইভারকে অ্যাক্টিভ রাখা, যার কারণে ড্রাইভারের যদি কখনো ঝিমুনি আসে, ঘুম আসে বা অন্যমনস্ক হয়ে যায়, তখন আর কি দুর্ঘটনা হতে পারে। এই জিনিসগুলো এড়ানোর জন্য হেল্পার বেশিরভাগ সময় ড্রাইভারের সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলে, পান সিগারেট বিভিন্ন জিনিস খায় আর কি। তো উনি খেয়াল করছিলেন 10-20 মিনিট বা আধা ঘন্টা ধরে হেল্পার কোনো কথাই বলছে না। আরও একটা জিনিস উনি খেয়াল করছিলেন যে গাড়ির ভিতরের যে টেম্পারেচার,
সেটি অনেক বেশি বেড়ে গেছে। যেহেতু শীতের সময় ছিল, উনি গায়ে জ্যাকেট আরো অনেক কিছু পরেছিলেন। উনি ভাবছিলেন যে এইগুলোর জন্য আসলে ওনার গরম লাগছে। উনি কি করলেন, ওনার পাশের দরজার যে গ্লাসটি সেটি অনেকটা নামিয়ে দেন এবং বাইরে হাত দিয়েই গাড়ি চালাতে থাকেন। উনি তখন খেয়ালছেন গাড়ি চালাচ্ছেন, হেল্পার আর নিচে আসে না। এক পর্যায়ে উনি একটা বাজারের ভিতরে যে একটা দোকানের পাশে গাড়িটি সাইড করে রাখেন, পান সিগারেট এগুলো খাই, লোকজনের সাথে একটু কথাবার্তা বলে, ওখানে পরিচিত কয়েকজন ছিল। তারপরে গাড়িতে এসে স্টার্ট দেবেন, তখনও দেখেন গাড়িতে হেল্পার নাই। উনি ছাদের উপরে খেয়াল করতে থাকেন, লাইট নিয়ে উপরে উঠে যান এবং যে দেখেন ওনার যে হেল্পার ছিল, উনি মাছগুলো বড় বড় পেটির মধ্যে কার্টনে খুব সুন্দর করে প্যাকিং করা হয়, বরফ টরফ দিয়ে একেবারে খুব সুন্দর করে রাখা হয় যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায়। ওখান থেকে বড় একটি পেটি খুলে ওই মাছগুলো বাইরে বের করছে এবং ওই হেল্পারের গায়ে অনেক রক্ত, মাছের রক্ত। উনি কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারে না। হেল্পারকে অনেক ধমক টমক দিয়ে উনি নিচে নিয়ে চলে আসেন, আবার কার্টনটি সুন্দর করে প্যাকিং করে। এইবার উনি যখন আবার গাড়ি চালাচ্ছেন, আবার 10-15 মিনিট 20 মিনিট পার হয়ে যাওয়ার পরে উনি খেয়াল করেন গাড়ির মধ্য থেকে অনেক মাছের গন্ধ বেরোচ্ছে। কার্টনগুলো তো খুব সুন্দরভাবে প্যাকেজিং করা হয় এবং ক্যাবিনের ভিতরে মাছের গন্ধ আসার কোনো সম্ভাবনা থাকে না। আর উনি যে টাইপের গাড়িটি চালাচ্ছিলেন, গাড়ির সামনের ক্যাবিনটি অনেক সুন্দর, সেখানে মাছের গন্ধ আসার কোনো রকম সম্ভাবনা নেই। উনি আবার ক্যাবিনের ভিতরে লাইটটি জ্বালান। এইবার ক্যাবিনের ভিতরে লাইটটি জ্বালিয়ে উনি মারাত্মক আকারে ভয় পান। উনি দেখেন ওনার সাথে যে হেল্পার যিনি বসে আছেন, সে বড় একটা মাছ হাতে নিয়ে ওই মাছ কাঁচা অবস্থায় খাচ্ছে। এই কারণেই ওই মাছের গন্ধ কিন্তু ওই ক্যাবিনের মধ্যে বের হচ্ছে। উনি এই ঘটনা দেখে তৎক্ষণাৎ গাড়ি হার্ড ব্রেক করেন এবং হার্ড ব্রেক করার সাথে সাথেই ওই হেল্পার আবার জানলা দিয়ে ছাদের উপরে চলে যায়। উনি রাস্তার এক সাইডেই গাড়িটিকে আবার সাইড করে একটু হাঁটাহাঁটি করছিলেন। রাস্তাটি অনেক ফাঁকা একটা নির্জন জায়গা। রাস্তার ডান পাশে বড় একটি পুকুর বা দিঘি টাইপের আছে। উনি কি করবেন, অন্য কোনো তেমন গাড়িও পাচ্ছেন না। তখন প্রায় রাত 11:30-12টা এমন সময়। উনি অনেক সময় হাঁটাহাঁটি করে পেট কেটে এক পাশ থেকে যদি চাপ দেওয়া হয়, তখন নাড়িভুড়িগুলো বের হয়ে আসে। ওই নাড়িভুড়িগুলো ওই হেল্পার আমরা যেমন নুডলস যেভাবে খাই ওইভাবে চুষে চুষে খাচ্ছে। এই দৃশ্য দেখে উনি কোনোভাবে আর নিতে পারছিলেন না। তারপরেও যেহেতু উনি অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন, অনেক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, উনি নিজের যে সেন্সটা সেটা ধরে রাখার চেষ্টা করছিলেন এবং ওই হেল্পারকে ওই রড দিয়ে মারার জন্য উদ্যত হন। এক পর্যায়ে উনি বাড়ি মারবেন এমন একটা পরিস্থিতিতে চলে যান যে আসলে এই পরিস্থিতি থেকে বাঁচার ওনার কোনো ওয়ে নাই, ওইটা উনি মনে করছেন। যেই উনি ওই রড দিয়ে হেল্পারকে বাড়ি মারতে যাবেন, উনি পরদিন সকালবেলায় নিজেকে আবিষ্কার করেন ওখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি থানাতে। উনি জ্ঞান ফেরার পরে দেখেন উনি থানার বারান্দাতে শুয়ে আছেন এবং ওনার মাছের পিকআপটি থানাতে আছে এবং সেখানে ওনার হেল্পারও বসে আছে। উনি যখন থানার কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন ওনাদের কাছে জানতে চায় যে আসলে কি হয়েছিল, তখন থানা থেকে ওনাকে বলা হয় ওই দিন রাতে ঠিক 2 থেকে 10 মিনিট বা 15 মিনিট ওনার সাথে যে দুর্ঘটনা ঘটার কিছু সময় আগে আর কি, ওখানে একটি অ্যাম্বুলেন্স এবং 3 দিন আগে মারা গেছেন। এই ঘটনা শুনে, যেহেতু ওনার গ্রাম থেকে কিছুটা দূরেই ওই হেল্পারের বাড়ি, উনি তৎক্ষণাৎ হেল্পারের বাড়িতে চলে যান। ওখানে যে রাসেল ভাই উনি শুনতে পাইন খুব ভয়াবহ একটি ঘটনা। ওই হেল্পার নাকি ওই ট্রিপ থেকে ফিরে আসার পর থেকে আজব আজব আচরণ করতে শুরু করেন। বিভিন্ন সময়ে রাত্রে উঠে বিভিন্ন জায়গায় চলে যায়। একদিন নাকি ওনার সদ্যজাত একটি সন্তান প্রসব করেন ওনার স্ত্রী, যার বয়স অ্যারাউন্ড 2 থেকে 3 মাস এমন ছিল আর কি। উনি রাত্রে 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে ওনার ওই সদ্যজাত সন্তানের গলা কামড়ে ধরেন। ওনার স্ত্রী এই দৃশ্য দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে দেখেন যে উনি ওনার সন্তানের ঘাড়ের ওখানে কামড়ে ধরেছে এবং ওনার সন্তান ছটফট করছে। এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে ওই গ্রামের লোকজন ওনাকে তৎক্ষণাৎ পিটিয়ে আহত করে ফেলেন এবং হাসপাতালে নিতে নিতেই উনি মারা যান। এই কথা শুনে রফিকুল ভাই কি বলবেন না বলবেন সকল সেন্স উনি হারিয়ে ফেলেন যে আসলে উনি যে স্বপ্নগুলো দেখছিলেন
তাহলে সেটাই কি সত্যি ছিল, নাকি কি হয়েছে এটি? কেনই তিনি স্বপ্নগুলো দেখলেন, আর কেনই তার হেল্পার তার বাচ্চাকে এইভাবে মেরে ফেললো? উনি তারপরে ওখান থেকে চলে আসেন। এরপরে রফিকুল ভাই অনেক অসুস্থ হয়ে পড়েন। উনি আর গাড়ি দীর্ঘদিন চালাতে পারেননি। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট নেন। এরপরে উনি এক কবিরাজকে দেখান। সেই কবিরাজ ওনাকে কিছু নিয়ম কানুন দেয় এবং 2 থেকে 3 দিন পরে, উনি যেদিন কবিরাজের কাছে যান 2 থেকে 3 দিন পরে ওনাকে একটা বিশেষ দিনে যাওয়ার জন্য বলেন। সেখানেও একটি ঘটনা আছে রাসেল ভাই। ওই কবিরাজের কাছে যখন উনি যান, কবিরাজ ওনাকে প্রথম দিন গেলে বলেন, আপনি 1 কেজি মিষ্টি কিনে নিয়ে একটা বিশেষ সময়ে অমুক দিন আমার এখানে আসবেন। উনি ঠিক সময় ফলো করেই ওই সময়ে ওই কবিরাজের ওখানে যান। কবিরাজ তার ঘরের মধ্যে সকল লাইট বন্ধ করে দিয়ে একটি মাত্র মোমবাতি জ্বালিয়ে ওই মিষ্টির প্যাকেটগুলো খুলে ওনাকে একটা বিশেষ মন্ত্র পাঠ করতে বলেন ছিল। ওই সন্তান দেখে ওর অনেক বেশি লোভ হয় এবং ওই সন্তানকেও সে হত্যা করে এবং তার রক্ত খেয়ে ফেলে। গ্রামের লোক যখন ওই হেল্পারকে পিটিয়ে মেরে ফেলেছে, তার সাথে সাথেই ওই পিশাচও ওই হেল্পারের শরীর ছেড়ে চলে যায়। পরবর্তীতে অন্য কারোর ওই পিশাচের মাধ্যমে ক্ষতি হওয়ার এখন আর কোনো সম্ভাবনা নেই। এরপরে কবিরাজ রফিকুল ভাইকে একটি তাবিজ দেয় এবং কিছু পানি পড়া দেয়, যেটা বাড়িতে ছিটিয়ে দেওয়ার জন্য এবং তাকে খাওয়ার জন্য। এরপর থেকে ওনার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটে না, কিন্তু ওনার যে মানসিক একটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটি সামলে ওনাকে আবার ড্রাইভিং পেশায় আসতে অনেক বেশি সময় লেগে যায়। সো এই ঘটনাটি উনি যখন আমাকে বলছিলেন তখন আমাদের অনুভূতিটি অন্যরকম ছিল। আমি আসলে কিভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারলাম সেটি জানি না। যদি রাসেল ভাইয়ের ঘটনাটি পছন্দ হয় তাহলে অবশ্যই শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আছি ভালো, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত। আশা করছি আপনাদের সাথে বাকি সময়টা আমাদের খুব চমৎকার কাটবে। এখনো পর্যন্ত অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে এবং সবাই লিখছেন আমাদেরকে। আমাদের আজকে কমেন্ট 12,020টি এখনো পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা লিখছেন, শিপন হুসাইন লিখছেন, পরপর 2টা ঘটনা অনেক ভয়ের ছিল। আমি এটাই বললাম, সোহাগের স্টোরি মানে কিন্তু ইট ইজ অলওয়েজ ডিফারেন্ট। আমাদের সাথে হানিফ শিকদার আছেন, ঢাকা ধামরাই গাংমুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া গ্রাম থেকে তিনি শুনছেন। স্যার রাজ, অনেকদিন পর কমেন্ট করলাম ভাই, কমেন্ট পড়লে ভালো হতো। রাজশাহী থেকে লিখছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি ফয়সাল, তিনি কেরানীগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সুমন আহমেদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি কিবোর্ডিস্ট সুমন আহমেদ, বড়বারের মতো জুরাইন রেলগেট যাত্রাবাড়ি থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আফরান চৌধুরী, প্রথমবার লাইভ শুনছি, আমি ছাদে বসে অঙ্ক করছি এবং ভূত.com শুনছি। আফরান গাজীপুর থেকে শুনছেন আমাদেরকে। এমডি নীরব আমাদের সাথে আছেন। আব্দুল আজিম পাবনা থেকে শুনছেন আমাদেরকে। গালিব শুনছেন আমাদেরকে শুনছেন। সাদমান রায়হান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সুমন আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরও অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে শুনছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেরি না করে এখন সরাসরি আবারও ঘটনায় চলে যাব। তার আগে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের ইমেল অ্যাড্রেস তো বললামই। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘড়িতে সময় রাত 12:58। আরও একটি ইমেল পড়ে শোনাচ্ছি আমি। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি শাকিল হাসান, লিখছি জামালপুর জেলার নান্দিনা থেকে। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। অনেক ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। রাসেল ভাই, 2015 সাল থেকে ভূত FM শুনে আসছি। মাঝখানে আপনার এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম, তবে আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন Bhoot.com নিয়ে, তাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি Bhoot.com-এর একজন নিয়মিত শ্রোতা। কথা বেশি না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি রাসেল ভাই 1998 সালের দিকের। মূলত ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর নানার সাথে। আমি আমার বন্ধুর ভাষায় বলছি। আমার নানা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। গ্রামের বাজারে ওনার মুদির দোকান ছিল। বাসা থেকে বাজারের দূরত্ব ছিল 4 কিলোমিটার। তখনকার দিনে এত যানবাহন ছিল না, তাই একটি বাইসাইকেলে করে দোকানে যাওয়া আসা করতেন তিনি। তবে রাস্তাটি ছিল অনেক দুর্গম ও ভয়ঙ্কর। আমি রাস্তাটির বর্ণনা দিয়ে দিই। রাস্তাটি প্রথমে একটি বিলের মাঝখান দিয়ে যায়। স্থানীয় ভাষায় বিলটির নাম বেদঘরের বিল। তারপরে একটা খাল, যেটা ব্রিজের ওপর দিয়ে রাস্তায় চলে গেছে। আরেকটু যেতেই একটা শ্মশান, তারপর নানার বাড়ি। আমার নানা ছিলেন একজন সাহসী মানুষ, কোনো কিছুতেই তেমন ভয় পেতেন না। নানা ওই বাইসাইকেল দিয়ে প্রতিদিন দুপুরে বাজারে যেতেন এবং বাজার শেষ করে ফিরে আসতেন। গ্রামের যে হাটগুলো আছে সেগুলো অনেক রাতে শেষ হয়, তাই নানার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সময়ই রাত 12টা কি 1টা বেজে যেত। তো একদিন প্রতিদিনের মতো বাজার শেষে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছিলেন বাইসাইকেলে করে রাত 1টার দিকে। সাধারণত নানার সাথে একটা টর্চ লাইট থাকতো। ওই দিন যেহেতু জ্যোৎস্নার আলো ছিল, চারিদিকে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই তিনি টর্চ না জ্বালিয়েই পথ চলা শুরু করলেন। উনি যখন বিলের মাঝামাঝি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নানার মনে হলো সাইকেলটা আগের মতো চলছে না, অনেক ভারী লাগছে তার কাছে। কেউ একজন যেন পেছন থেকে টেনে ধরে আছে। নানা বিষয়টা স্বাভাবিকভাবেই নেন, কারণ মাঝে মাঝে সাইকেলের চেনের ঝামেলা হতে পারে। এই ভেবে বিষয়টা এড়িয়ে যান। নানা খেয়াল করেন সাইকেলের গতি ধীরে ধীরে একদম কমে যাচ্ছে। চারিদিকে জ্যোৎস্নার আলো, ঝিঝি পোকা ডাকছে, কেমন যেন পরিবেশটা আরো ভয়াবহ করে তুলেছে। নানা শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে লাগলেন। আগে বলেছি নানা অনেক সাহসী ছিলেন, তাই তখনও তিনি ভয় পাননি। এভাবে সাইকেল চালাতে চালাতে উনি খেয়াল করলেন রাস্তার বাম পাশ থেকে উঠে দুটি বিড়াল রাস্তার ওপর লাফালাফি করছে। বিড়ালগুলো স্বাভাবিক ছিল না, স্বাভাবিক বিড়ালের থেকে অনেক বড়, আর চোখগুলো ছিল একদম লাল বর্ণের। মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন ছড়ছে। নানা খেয়াল করলো তারা ধীরে ধীরে রাস্তাটাকে আটকে দিচ্ছে, আর কেন জানি নানাকে সামনে এগোতে দিচ্ছে না। হয়তো নানাকে সাবধান করেছিল, কিন্তু নানা বুঝতে না পেরে সাইকেল চালাতে থাকে। ততক্ষণে নানার একটু ভয় লাগা শুরু হয়। নানার সাইকেল তখনও ধীরভাবে চলছে। সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালিয়ে তিনি বিলের রাস্তা পার হয়ে ব্রিজের ওপরে যখন ওঠেন, তখন দেখতে পান একটা পাগল ব্রিজের ওপরে বসে কি যেন করছে। তার পরনে ছেঁড়া লুঙ্গি আর ময়লা কাদাযুক্ত একটা জামা। তিনি খেয়াল করে দেখলেন পাগলটা মাটি থেকে কি যেন তুলে খাচ্ছে। আর একটু কাছে গেলেই দেখতে পান পাগলটি কিছু বিচ্ছু, পোকামাকড় এই জাতীয় কিছু মাটি থেকে তুলে খাচ্ছে। তারপর পাগলটা নানাকে দেখতে পায় আর এইগুলো খেতে বলে। নানা খেতে না চাইলে পাগলটা জোরাজুরি করতে থাকে খাওয়ানোর জন্য। নানা এতক্ষণ কিছু বোঝে নাই, কারণ পাগল মানুষ, তাই পাগলটা বেশি বাড়াবাড়ি করে ফেলায় নানা তাকে ধমক দেয় আর তার গায়ে হাত তুলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অনেক গালাগালি করে। সত্যি কথা বলতে তিনি রেগে যান পাগলটার ওপরে। তখন পাগলটা রেগে গিয়ে বলে, তুই কাজটা ভালো করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। এসব কথা কানে না নিয়ে ওখান থেকে নানা চলে আসেন। যখন তিনি বাড়ির পাশে শ্মশানের কাছে আসেন, তখন একটা করুণ সুরের কান্না আর গোয়ানির অদ্ভুত আওয়াজ শুনতে পান। নানা সেদিনের মতো ভয়ে ভয়ে বাড়ি চলে আসেন। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি, বরং এখান থেকেই মূলত ঘটনার শুরু। বেশ কিছুদিন আর কোনো কিছু ঘটেনি নানার সাথে। নানার বাড়ির পেছনে একটা পুকুর ছিল, সেখানে মাছের চাষ করতেন তিনি। পুকুরটা মোটামুটি বড়ই ছিল। সাধারণত গ্রামে পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্য পুকুরের এক পাশে ছোট একটা মাচা বানানো হয়, রাতে থাকার জন্য আর মাছ পাহারা দেওয়ার জন্য, যাতে মাছ চুরি না হয়।
এমনি একদিন নানা সেই মাচাতে শুয়ে আছেন। রাত আনুমানিক 3টা-4টা হবে। পুকুরের পানিতে প্রচুর শব্দ হচ্ছে, মনে হচ্ছে কে যেন সাঁতার দিচ্ছে পানিতে। এমন শব্দ হচ্ছে মনে হচ্ছে 20 জন মানুষ একসাথে পানিতে সাঁতার কাটছে। নানা বাইরে বের হয়ে দেখার চেষ্টা করেন কি হচ্ছে, কিন্তু বের হয়ে তিনি কিছুই দেখতে পান না। পানির শব্দও হচ্ছে না আর। নানা একটু অবাক হন, পানির শব্দটা মাছেরও হতে পারে এই ভেবে তিনি মাচার ভেতরে চলে যান এবং শুয়ে পড়েন। হঠাৎ নানার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান নানার নাম ধরে কে যেন ডাকছে। প্রথমবার তিনি ভাবেন মনের ভুল, কিন্তু তার পরপরই অনেকবার তার নাম ধরে ডাকা হয়। তিনি আর বাইরে না বের হয়ে থাকতে পারেন না, তারপরেও বাইরে বের হন না, ঘুমিয়ে পড়েন। এরকম ভাবে বেশ কিছুবার নানার সাথে ঘটনা ঘটতে থাকে। হঠাৎ একদিন রাতে নানা মাচার ভেতরে শুয়ে আছেন, হালকা তন্দ্রা এসে গেছিল। এমন সময় শুনতে পান পুকুরের পাড় দিয়ে কিছু একটা অনবরত হেঁটে যাচ্ছে আর তার পায়ের থপ 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 শব্দ হচ্ছে। নানা চোর ভেবে বাইরে বের হন। তারপর তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটা কালো কুঁচকুঁচে অদ্ভুত এক প্রাণী, মানুষের মতো হলেও তার মুখের আকৃতি ছিল অনেকটা ভাল্লুকের মতো, আর চোখগুলো অস্বাভাবিক বড় এবং নীল বর্ণের। এটা দেখে নানা প্রচন্ড ভয় পান। প্রাণীটা এক মুহূর্তের মধ্যে নানার সামনে চলে আসে আর নানাকে পুকুরে নেওয়ার চেষ্টা করে। এরকম করে দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। নানা একটা বিষয় খেয়াল করেন, প্রাণীটার সারা শরীর লোমে আচ্ছন্ন ছিল, বরফের মতো শীতল ছিল তার দেহ। এরকম কতক্ষণ ধস্তাধস্তি করেছেন তার মনে নেই। নানা দূরের এক মসজিদ থেকে ফজরের আজান শুনতে পান এবং আস্তে আস্তে প্রাণীটাও হাওয়ায় মিলিয়ে যায়। সকালে নানা বাড়িতে আসেন এবং নানিকে বলেন খেতে দিতে, কিন্তু নানার আচরণ স্বাভাবিক ছিল না। তিনি একাই এক পাতিল ভাত খেয়ে ফেলেন আর একটা গোঙানোর মতন অদ্ভুত আওয়াজ করতে থাকেন। ওই দিনের পর থেকে নানা পাগলের মতো হয়ে যান, দোকানে যাওয়া ছেড়ে দেন। আর সবচেয়ে অবাক করা বিষয় ছিল নানাকে রাতের বেলায় খুঁজে পাওয়া যেত না। রাতে ঘরে শুয়েছিলেন ঠিকই, কিন্তু সকালে তাকে বিছানায় পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যেত ওই শ্মশানে, যেটার কথা প্রথমে বলেছিলাম। প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে থাকে। এরপর নানাকে শিকলে বেঁধে রাখা হয়। দিন দিন নানার আচরণ খারাপ হতে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, ময়লা পোকামাকড় এইগুলো ধরে ধরে খেতেন। রাতের বেলা নানার ঘর থেকে অনেক রকমের শব্দ আসতো, মনে হয় কারোর সাথে নানা কথা বলছেন আর বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমাকে। অনেক কবিরাজ হুজুর দেখানো হয়, কেউ কোনো সমাধান দিতে পারেননি। তবে একজন কবিরাজ একজন বড় আলেমের সন্ধান দেন আর নানাকে ওখানে যেতে বলেন। আমার মামারা মিলে ওই হুজুরের কাছে তাকে নিয়ে যান। হুজুর জিনদের মাধ্যমে জানতে পারেন যা ছিল এমন, তিনি যে ব্রিজের ওপরে একটা পাগল দেখেছিলেন সেই পাগল ছিল একটি জিন। আর ওনাকে যে জিনিসগুলো খেতে বলেছিলেন সেগুলো মূলত পোকামাকড় ছিল না, ছিল অন্য কিছু, যেটা খেলে ওনার অনেক মঙ্গল হতো। সেটা তিনি বুঝতে না পেরে পাগলের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং তার গায়ে হাত তুলেছেন। এটাতে জিনটা অনেক রেগে যায় আর তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। হুজুর বলেন তবে এখন আর কিছু করতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। এই জিন ওনাকে নিয়ে যাবেন, তবে এই বংশের বা এই পরিবারের বিশেষ কোনো আয়োজন অথবা প্রয়োজনে, মানে যেখানে তার থাকা প্রয়োজন, তাকে ফেরত দিয়ে যাবে। কিন্তু আপনারা বুঝতে পারবেন না, হয়তো কোনো পাগল কিংবা ফকির বেশে আসবেন তিনি। এই কথাগুলো শুনে সবাই কান্নায় ভেঙে পড়েন। এদিকে নানার অবস্থা খারাপ হতে থাকে, তিনি কিছু খেতে পারেন না, অসুস্থ হতে থাকেন এবং পাগলামিও বেড়ে যায়। তারপর হঠাৎ একদিন অমাবস্যার রাতে নানা ঘর থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায় না তাকে। তার পা প্রতিদিনের মতো শিকলে বাঁধা ছিল, ঘরের দরজার ভেতর থেকে লাগানো ছিল। ওনার ঘর থেকে বের হওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না। ওই দিনের পর থেকে নানাকে এলাকায় আর কোথাও দেখা যায়নি। এর কিছু বছর পর আমার বড় আপুর জন্ম হয়, নানার বড় মেয়ের ঘরের প্রথম নাতি। এই খুশিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে একটা ফকির, গায়ে ছেঁড়া পাঞ্জাবি, মুখে দাড়ি, এমন একটা অচেনা ব্যক্তি আসেন। এর আগে এই ফকিরকে কেউ এলাকায় দেখেননি। তারপর ওই লোকটি আমার মার কোল থেকে আমার বড় বোনকে কোলে নেয় আর কপালে একটা চুমু দিয়ে একটা মিষ্টির হাড়ি দিয়ে কোথায় যেন চলে যায়। তখন কারো সেই হুজুর সাহেবের কথা মনে ছিল না। তারপর ওই লোকটির হাড়িটি খোলা হয়, ওখানে অনেকগুলো মিষ্টি ছিল। আমার আম্মু বলেছেন এরকম মিষ্টি উনি জীবনে আগে কখনো খান নাই, মনে হচ্ছে স্বর্গীয় এক স্বাদ। 2015 সালে আমার মামা হুজুরের মাধ্যমে জানতে পারেন নানা সিলেটের শাহজালাল মাজারে আছেন। তারপর আমার মামা খালা সবাই মিলে যান সেখানে গিয়ে তারা কাউকেই দেখতে পান না। তারপর ওই মাজার যিনি ঝাড়া মোছা করেন ওনার কাছ থেকে জানতে পারেন, উনি বলেন বেশ কিছু বছর ধরে ওখানে নাকি একজন পাগল ঘোরাফেরা করত, এখানেই থাকতো। বেশ কিছুদিন হলো ওই পাগলকে আর দেখা যাচ্ছে না। কান্নায় ভেঙে পড়ে সবাই এবং মন বিষণ্ণ করে চলে আসে। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। অনাকাঙ্ক্ষিত ভুল হলে মাফ করবেন। এটা
ভূত.com পাঠানো প্রথম ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই শোনার অনুরোধ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি অনেক চমৎকার। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. শেষ করব কিনা বুঝতে পারছি না। আপনারা অনেকেই আছেন, সুতরাং শো আমরা কন্টিনিউ করতে চাই। তো আমরা একটা অডিও ক্লিপে যাচ্ছি, দেখি আপনারা কয়জন থাকেন, তারপরে আমরা আবারও ডিসিশন নেব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. এবং সকলে ভালোবাসে আমাকে। বিশেষ করে ইমাম এবং মুয়াজ্জিনদের সাথেও আমার মেলামেশাটা অনেক বেড়ে গিয়েছে। তো এর কিছুদিন পরেই আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব কিছুদিন অসুস্থ হয়ে যায়। তো মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, সজীব, তুমি তাহলে এই কয়েকদিন সবগুলো ওয়াক্ত নামাজের মানে আজান দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজান দেবো, সমস্যা নেই। আমাকে মসজিদের চাবি দেওয়া হলো। আমি নিয়মিত ফজর থেকে শুরু করে প্রত্যেকদিন আজান দিচ্ছি, কোনো সমস্যা হয় নাই। তো একদিন একটু রাত জাগা হয়েছিল আমার, প্রায় 11টা-12টা পর্যন্ত জেগেছিলাম। এদিকে আমার মনে চিন্তা আসছিল অনেক একটা কারণের জন্যই, কারণবশতই আমি রাত 11টা পর্যন্ত জেগেছিলাম, 12টা পর্যন্ত জেগেছিলাম। তো ওইদিকে যেহেতু আবার 5টায় উঠতে হবে, আর আপনারা সবাই জানেন যে শীতকালে আজানটা দেওয়া হয় মোটামুটি 5টা 20-20-এর দিকে, তখন তো অন্ধকারই থাকে। তো সেদিন হলো কি, আমি 5টার সময় এলার্ম দিলাম, যে এলার্ম অনুযায়ী 5টার সময় যদি উঠি তাহলে 5টা 15 ভিতরে আমি অজু করে কমপ্লিট হয়ে মসজিদের দিকে যে 5টা 20 থেকে 25-এর মধ্যে আজান দিব। তো সেই অনুযায়ী আমি অ্যালার্মটা দেই। তো ভোরে হলো কি রাসেল ভাই, আমি ঘুম থেকে মানে ওই রকম একটা করতেছে। আমি ভাবলাম জিন জাতি হবে, জিন জাতি হলে ওখান দিয়ে হাঁটাচলা করতে পারে, এটা স্বাভাবিক, এটা তো কোনোই না, ভয় হলো না। তো আমি মসজিদের দিকে যাচ্ছিলাম, আর মানে বলা চলে জোরে জোরেই কোরআন তেলাওয়াত করছিলাম। তো যখনই মসজিদের গেটটা খুলবো চাবি দিয়ে, তখন আমার ফোনটা মানে চাবিটা বের করার সময় আমার ফোনটা বের করি, তখন দেখলাম রাসেল ভাই, বিশেষ করবেন কিনা জানি না, তখন কেবল বাজে 3টা 22। মানে আমি 5টায় এলার্ম দিছিলাম আর এখন বাজে 3টা 22। বলতাম এটা হলো কি, 3টা 22 আমি এখানে কি করতেছি, আসলে কি 3টা 22। তখন আমি SMS এ গেলাম, SMS এ গিয়ে যে ওই যে কল সেন্টার মেসেজ SMS দিলে যে আবার SMS আসে, তখন ওখানে দেখা যায় আসলে টাইমটা সঠিক কি ভুল। বললাম না, টাইম তো ঠিকই আছে, আর এলাম সেটাও আমার এখনো করাই আছে, তাহলে আমি এখন আসলাম কেন এখানে, আমি তো বুঝতেই পারছিলাম না। তখন আমি প্রচুর ভয় পাই রাসেল ভাই, ভয়ে আমি দৌড়াতে শুরু করি, কিন্তু কেমন যেন পাওয়াটা চলছিল না, পাওয়াটা চলে না কেন। তখন আমি আরবি পর্বত, আমার মানে ওইরকম হুঁশই ছিল না আসলে, আমি যে আসলে কোরআনটা তেলাওয়াত করবো, তো আমার তখন হুঁশই ছিল না। তো আম গাছের কাছে যখন আম গাছের নিচে যাচ্ছিলাম, তখন মনে হলো কেউ মানে পিছন থেকে আলাদা পাবে, মানে আমার চোরটা মানে আমাকে আঁকড়ে ধরে আসে, মানে এরকম সৃষ্টি। ভালো লাগে, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে ভূত.com শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com দীর্ঘজীবী হোক। লুকোচুরি খেলবে? লুকোচুরি
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with আমরা শুনবো, অনেকেই বের হয়ে যাচ্ছেন। আমরা রাত 1:22 আমরা জানি যে অনেকে পরে শুনবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লাস্ট ঘটনাটা চলে যাই। আশা করছি এই ঘটনাটা আপনাদের কেমন লাগবে আমি ঠিক জানি না, কারণ আমরা আসলে সব কিছু মিলিয়েই শোটা করতে চাই এবং আমরা আসলে পর্যাপ্ত পরিমাণের অডিও ক্লিপ আপনাদের কাছে বহুদিন থেকেই বলছি যে চাই আপনারা যদি অডিও ক্লিপ পাঠান ডেফিনেটলি আমরা আরও ভালো ভালো, যেমন সোহাগের মতো আমরা আরও অনেককে চাই। আসলে আমাদের সাথে আমাদের যে সমস্ত মডারেটররা রয়েছেন তারা খুব চমৎকার ঘটনা যেমন লেখেন তেমন তারা ঘটনা পড়েও শোনান, মানে অডিও ক্লিপ খুব ভালো ভালো পাঠান। আমরা চাই আরও এইরকম অসংখ্য মানুষ যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদেরকে সাথে নিয়ে যাবেন এবং সামনের দিকে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আসলে আপনি ভালো আছেন। আমি হচ্ছে হাবিব। আপনি বিশেষ করে যারা এবার ভূতের গল্পগুলো পাঠাবে, যাদের ভৌতিক বাস্তব অভিজ্ঞতাগুলো, তারা মূলত তাদের যে কথা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে রেকর্ডিং করে তারা পাঠাবে। এটা আপনি এই ক্ষেত্রে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই আমি ভাবলাম যে লিখতে গেলে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমার কাছে মুখে বলাটাই উত্তম আমি মনে করি। সেটা হচ্ছে যে কিছু আপনার ঘটনা শেয়ার করবো। যেমন একটি ঘটনা হইতেছে যে বিশেষ করে এটা আমার আমু কাছে শোনা। বিশেষ করে হইতেছে যে আমার গ্রামের সম্পর্কে এক মামা আছে এবং তার মাকে নিয়ে ঘটনাটা মূলত। সে হইতেছে যে ঘটনাটা হচ্ছে ঠিক এরকম যে তখনকার সময় ছিল হচ্ছে মানে প্রচন্ড গরমের মৌসুম এবং হইতেছে মানুষ মানে ধান কাটা নিয়ে একটু ব্যস্ত ছিল বেশি। তা এখন সে মামার মা মূলত মনে করেন যে তার যে হাজবেন্ড আছে ধান কাটার পরে তাকে ধানগুলো মারাই করে তারপরে তাকে দিচ্ছে যে মানে ধানগুলোকে সিদ্ধ করে যাতে সিদ্ধ করে এবং পরবর্তীতে মেশিন দিয়ে ভাঙিয়ে সে চাউল পরিণত করবে। তো তার মাকে কাজে ওটা দিচ্ছে। এখন সে নানি এখন তিনি তখন কিন্তু কম বয়সী ছিলেন, মূলত কিন্তু কম বয়সী ছিলেন। তিনি কিন্তু কি করতেন, তিনি যখন মানে তার বয়সও কম ছিল, বাড়ির সাথে কিন্তু আমার বাজার ছিল। বাজারে ওখানে উনি কিন্তু গ্রামে মানে যে চালগুলোকে সেদ্ধ করা নিয়ে একটু ব্যস্ত ছিলেন। তিনি হয়তো খেয়াল করেনি যে সন্ধ্যার সময় মেয়েদের মাথা কাপড় দেওয়া উচিত, তিনি এটা অতটা খেয়াল করে তিনি তার সংসার নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলেন, যে চাউল মানে বিশেষ করে ধানগুলোকে সেদ্ধ করা নিয়ে। তখন সেদ্ধ করার পর সেদ্ধ করে তিনি ঘরে নিয়ে গেলেন। তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু পরে একেবারে তার বাসার সামনে কিন্তু বাজার ছিল। মাথা যেহেতু কাপড় দেয় না ঠিক ওই আগের সময়। তারপর হচ্ছে তখন কিন্তু জিনের নজরে কিন্তু পরে, কিন্তু জিন কিন্তু পরে আচর করে কিন্তু তিনি টের পাননি। এরপরে কিছুদিন যাওয়ার পরে মানে মোটামুটি ঠিক মতো সুস্থ ছিল, ঠিক মতো সবকিছু চলতেছিল। কিন্তু উনি নিজে রীতিমতো আবার ওনার যে হাজবেন্ড আমার নানা হয়, গ্রাম সম্পর্কিত নানা, সে নিজে রীতিমতো অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তার স্ত্রী কিছু অস্বাভাবিক আচরণ, ঠিকমতো মানে কোনো কাজের দিকে মনোযোগ নাই, অমনোযোগী। তারপরে হচ্ছে মানে চুলগুলো উস্কো খুস্কো, সারাদিন ঘরের মধ্যে থাকে, কোনো যত্ন নাই, মানে নিজের প্রতি একটা অবহেলার মতো একটা মহিলা এরকম আর কি। তো এখনই ভাবলেন যে
মাঝে মাঝে কখন কথা বলে। তো এই কিছু আলামত, এই চিহ্ন বা কিছু আলামত এগুলো দেখার পরে উনি ভাবতেছেন যে তাহলে হুজুর আনতে হবে। এখন হুজুর আনতে হবে, তো বিশেষ করে এখানে কবিরাজ আনছে আর কি, গ্রামের ভাষার জায়গায় আপনারা ওঝা বলেন বা যেটাই বলেন আর কি, কবিরাজ। কবিরাজ চিকিৎসা আবার মনে করেন অনেকে আবার হুজুরও করে। তো কবিরাজ আনা হইলো, এবং কবিরাজ আনার পর একটা সার্কেল করা হইলো, এবং সার্কেলের মধ্যে সেই নানিকে এবং মানে দুইজনে নানিকে সার্কেল করে তার বৃত্তের মধ্যে রাখা হলো, এবং কবিরাজ এক পাশে থাকলেন এবং বলতে লাগলেন যে কিছুক্ষণ মানে মন্ত্র বা যেটাই হোক, যেটা পরে আর কি, করার পর জিন হাজির করে বললো যে তোর কি সমস্যা, তুই কেন মরিটাকে পিছিয়ে ছাড়তেছিস না? তোর মরি তো বললো যে এই মরিটাকে আমার খুব পছন্দ হয়েছে। তো এখন যে ওরা তাকে জিজ্ঞেস করলো কিভাবে পছন্দ হইলো, তো বললো যে ধান সেদ্ধ কাজ করতেছিল, ধান সেদ্ধ মানে নতুন ধান সেদ্ধ কাজ করতেছিল, আর ধানের গন্ধে আমি মোহিত, আর এইদিকে ঠিক এই টাইমে ঠিক এই সন্ধ্যায় সে মাথায় কাপড় দেয় না, তাকে আমাদের নজরে পড়েছে, আমি তাকে খুব পছন্দ করি, আমি কি ছাড়বো না। তা এখন অনেক কিছু কবিরাজ বললেন, হুমকি থামকি দিলেন, তারপর যাচ্ছে না। তাই বললো, তারপরে মানে ওই জিনটা আবার কিছু কোরআনের আয়াত কথা বলা মাঝখান থেকে বলতেছিল বা অনবরত রিডিং বলতেছিল। তাই কবিরাজ বললেন যে তাহলে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। কোরআন শরীফ নিয়ে আসার পর উনি সেটাকে তেলাওয়াত করলেন। মানে জিনটা মানে বিস্ময়কর বিষয় আছে যে কবিরাজ যে লাইনটা কোরআনের যে লাইনটা বা যে বাক্যটা পড়তে চান, জিনটা তার বিপরীত ওই বাক্যটা ডান পাশে বাক্যগুলো পড়তেছে। কবিরাজ যে ওই বাক্যটার যে পরে বাক্যগুলো থাকে, যেমন 1 নম্বর যদি বাক্য থাকে 2 নম্বর বাক্যটা কিন্তু ওই জিনটা পড়তেছে, ঠিকই এইভাবে পড়তেছে। তাই উনি দেখতেছেন যে কবিরাজ দেখতেছেন এর সাথে তা পাওয়া যাচ্ছে না, এই নিজের থেকে মনে করে যে কোরআনে হিফজ করছে, এমন বলতেছে, এমন তিলাওয়াত করতেছে। কিন্তু মজার বিষয় দিচ্ছে, আমার ওই নানি কিন্তু যার উপর জিনের আসর করা হয়, ওই নানি কিন্তু কখনো কিন্তু কোরআন শরীফ কিন্তু তিলাওয়াত করতে জানতো না, নামাজ পড়তে জানতো না, একদম গ্রামের অগমূর্খ বলা যাবে, মানে সাধারণ মানুষ আর কি একদম। তো কোরআন তিলাওয়াত জানতো না, কিন্তু ওর শরীরে জিন আসর করে যে উনি যে কোরআন তিলাওয়াত করতেছে, এটাই কিন্তু রীতিমতো সবাই অবাক, যে আমার সহজে নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত করতে না, তার মুখে আবার কোরআনের তিলাওয়াত। তো এটা কিন্তু রীতিমতো অবাক হয়েছে সবাই। তো এখন কবিরাজ দেখলেন যে একে তো সাহায্য করা সম্ভব হচ্ছে না। তখন কবিরাজ পরে হাতে আঙুল চাপ দিয়ে বললেন, তারপর দৌড় পরে বললেন যে ফুট দিতে বললেন যে তুই ছাড়বি নাকি ছাড়বি না। তো শেষে জিনটা মানে অনেক টর্চার হওয়ার পরে সে ছাড়বে। তখন ওই যে কবিরাজ তাকে বললেন তুই যে চলে যাবি তার কিছু আলামত নমুনা দেখাই দে। তখন জিনটা বলতে লাগলো আমি যাব ঠিকই, কিন্তু হইতেছে এখানে যে বেড়াটা আছে বেড়াটা ভেদ করবো এবং কাঁচা ডাল ভাঙিয়ে দেবো। তো বেড়াটা জোরে আমার যেহেতু ছোট ছিল উনি দেখছেন ঘটনাটা দেখে প্রায় অবাক। দেখলেন যে মানে যে বেড়াটা ছিল আগে সিনটে বেড়া বা যে কোনো রকমের বেড়া গ্রামের মানুষ বানায় পাশে চাটাই দিয়ে, তো এরকম বেড়া ভেদ করে জিনটা চলে গেছে এবং গাছের ডালটা ভাঙিয়েছে। এটা রীতিমতো সবাই দিকে অবাক। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে পরে কিন্তু মজার বিষয় দিচ্ছে আমার ওই নানি তো বাচ্চারই কথা ছিল না, যেহেতু জিনে আচর যে অসুস্থ, মানে যে পিটনগুলো খাইছেন জিনে আচর করলে কিন্তু মানে কবিরাজরা কিন্তু অনেক পিটায়, জিনে আক্রান্ত রোগীকে কিন্তু জিন থাকা অবস্থায় জিন আচর করার সাথে সাথে কিন্তু পিটায়। তো ওরা অনেক কিছু বা আঘাত করছেন। তো ওই মানুষটা তো বাঁচারই কথা না, অথচ আল্লাহ তাআলা রহমতে সে জিনে আচর থেকে মুক্ত, সে মানুষটা তার হাত ছিল বেশি, সে বেঁচে থাকলো, অথচ তার হাজবেন্ড আর বাঁচলো না, তার হাজবেন্ড কিছুদিনের মধ্যে মারা গেলেন। তো এই হচ্ছে মানে জিন সম্পর্কিত কিছু ঘটনা, এই হচ্ছে কিছু ঘটনা আছে ভাই। এবং আমি আরেকটা ঘটনা আমি আপনাদের বলি, আরেকটা ঘটনা সেটা হচ্ছে আমার আপন নানিকে নিয়ে। ঘটনাটা খুবই বিস্ময়কর আর কি। আমার নানির কিন্তু বিশেষ করে তার কিন্তু বাবা ছিলেন, তার বাবার কিন্তু একটা বাচ্চা ছিল। আমাদের সম্পর্কে কিন্তু আমার কিন্তু বড় আব্বা হয়, তিনি কিন্তু মারা গেছেন, কিন্তু বাচ্চাটা ছিলেন। এটা আমার মামার কাছে ঘটনা শুনছি, আমার মেজমার কাছ থেকে আমি শোনা ঘটনা, আমি মিথ্যা বলবো না। তা বা এটা আমার মামিও ছিল। ঘটনাটা আমার খালামণি বড় খালামণি ঘটনাটা প্রায় প্রত্যক্ষ করছে। তো এরকম যে নানি এসে কি, যেহেতু উনি মধ্যরাতে প্রায় আত্মীয় স্বজনদের বাসা যাইতেই হয়, অনেক সময় কখনো যায় মধ্যরাতে বাটার। তো উনি একসময় তিনি ওই বাজার ওই দিকে যাইতেছিলেন,
তা কোনো এক আত্মীয়ের সাথে কথা বলতে দেখি আর কি। তো এখন যাইতেছিলেন, তখন তো দেখলেন যে মূলত তখন ছিল কিন্তু রাত মূলত এই 12টা-1টা বাজে এরকম হবে। সেখানে তিনি দেখতে পেলেন যে বাজারের মধ্যে লম্বা একটা কিন্তু লম্বা একটা সাদা কিছু একটা দেখলেন। তা নানি কিন্তু অবাক হলেন, পরে উনি ভয়ে পরে বেশি দেরি করলেন না, চলে গেলেন, আবার রুমের ভেতরে গেলেন। এই হচ্ছে আমার নানি ঘটনা। এরপরে আমার মামাই বাজারের মধ্যে কিছু ঘটনা প্রত্যক্ষ করছেন যে উনি যেহেতু মানে মোবাইলে মেকারে কাজ করেন, তা উনি রাত 12টার পরে ওনার যে বিশেষ করে দাঁড়িপুর বাজার থেকে কিন্তু উনি আসেন। তিনি আসেন এবং আসার সময় বাজার দিয়ে তিনি ক্রস করে তিনি মূলত তার বাসায় যাবেন। ঠিক এই মুহূর্তের মধ্যে তিনি দেখলেন যে মানে বাজারে ওখানে মুরগি বাচ্চা মতো হচ্ছে, মুরগি ছোট ছোট বাচ্চা চিচি করতেছে। তা মামা ভাবলেন যে হয়তো রাত হয়ে গেছে, সন্ধ্যার দিকে হয়তো কেউ খেয়াল করেনি, তাই রাত হয়ে গেছে, হয়তো মুরগি বাচ্চা কিনে পড়ে আছে। এটা আমার ব্রাদার মাসুদ ভাই ঘটনা, এটা লম্বা একটা ঘটনা হবে, আমি সংক্ষিপ্ত হয়ে বলি। ব্রাদার মাসুদ ভাই তিনি আমার সাথে দিনে দাওয়াতে কাজ করেন। তিনি তার ঘটনাটা তো ঠিক এরকম যে তার কিন্তু সম্পর্কিত আত্মীয় ছিল বা চাচা ছিল, হ্যাঁ চাচা ছিল গ্রামের সময়। তো চাচা ছিল, সেই চাচাটা কিন্তু যুবক ছিল। তা উনি কিন্তু পরি বিষয়ে কিন্তু প্রায় কিন্তু দেখতে পেত। তো একদিন ওনার কিন্তু দেখতে অনেক সুন্দর ছিলেন মোটামুটি। তা ওনাকে একদিন এক পরি মানে জল পরি, তিনি গ্রাম এলাকা নদী এলাকা যেহেতু আপনারা জানেন কম বেশি, তো উনি নদী ক্রস করে আসছেন। তো আসার পর পানির মধ্যে থাকা কোনো এক সময় জলপরি তাকে তা খুব পছন্দ করছে। তা এখন মধ্যরাতে যেহেতু আসছে তারা চাচা, আসার পর তিনি আসে বাসা ঢুকছেন এবং মধ্যরাতে কিছুক্ষণ পর তিনি দেখলেন যে তার দরজার সামনে একটা মহিলা বলতেছে যে একটু বাইরে আসো, একটু কথা আছে। তা বাইরে আসলো, বাইরে আসার পর চাচাকে নিয়ে প্রায় চাচাকে নিয়ে একটু গেল, নিয়ে সে নদীর দিকে প্রায় ওখানে গেল। এখানে যাওয়ার পর নদীর দিকে কিন্তু প্রায় নিয়ে গেল। যাওয়ার পর নদীটা প্রায় মানে যেহেতু আমরা জানি দিনের মধ্যে কিছু অংশ কিন্তু পানিতেও থাকে, এই জন্য কিছু অংশ পানিতেও থাকে। আবার আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে তৈরি করছে যারা ইচ্ছে করলে যে কোনো দৃশ্য রূপ ধারণ করতে পারে। তারা পানিতেও থাকতে পারে, পাখি আবার আকাশে উঠতেও পারে, তাদের আকাশ ধারণ করার কিন্তু ক্ষমতা আল্লাহ দিতে। তো এখন মহিলা দিন মানে যেটাকে আমরা সাধারণত পরি বলে থাকি, এখন নিয়ে যাচ্ছে। এখন তো উনি চাচাটা প্রায় ওখানে যাচ্ছেন ওনার পিছিয়ে যাচ্ছেন, পইটা পিছিয়েছে। তারপর নদী ওখানে যারপর নদীটা কেমন যেন যে পইটা ইশারায় এই যে নদীটা ভেতরে একটা রাস্তা তৈরি হয়ে গেল এবং বিশেষ করে জলপইটা তাকে নিয়ে গেল, জলপইটা তাকে তার দেশে নিয়ে গেল এবং তার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করে দিয়ে বললো যে এটি হচ্ছে আমার আত্মীয়। এবং জলপইটা তার আত্মীয় সাথে তাকে অনেক, আমি এই বিষয়টা একদিন প্রত্যক্ষ করতে চাই। তার মাসুদ ভাই তো মানে কম বয়সে ছিলেন তখন, বুঝতে পারেননি। তা এখন চাচা বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে, তুমি কখনো জিজ্ঞেস করবে না এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা কি জন্য হচ্ছে বলবো না, ঠিক আছে? এটা কেন তুমি জিজ্ঞেস করবো না। তো এখন রাত প্রায় গভীর রাত হয়ে গেছে আর কি। তো মাসুদ ভাইকে নিয়ে তার চাচা হাঁটলেন। তো যাচ্ছেন এখন ঠিক ওই সময় কিন্তু মজা বেশি হইতেছে, কিন্তু এই নদীতে যেসব মানে যারা পরীর মূলত যে মানে যেহেতু ওটা রাজা পরীদের ওটা যে রাজ্যশালায় আর কি, ওদের মধ্যে রাজা রানী আছে, তো রাজ্যশালায় তো ওখানে কিছু জিন থাকে। তো ওনারা যে পানিটাকে যে মানে নদীর পানিটাকে একটা রাস্তা বানাই দিলেন। এখন মাসুদ ভাই তার চাচার সাথে যাচ্ছেন। এখন মাসুদ ভাই বললেন যে এটা কেন হচ্ছে? তো এখন চাচা চলে, দেখো আমি তোমাকে বলছিলাম না কিছু বলবো না, তুমি দেখবা, তোমার দেখার ইচ্ছা তোমাকে দেখাই। তো এখন মাসুদ ভাই কি করলেন, চুপি থাকলেন এবং দেখলেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন। আবার দেখলেন যে একটা বাতাসের মতো কিছু একটা আসলো এবং আসে তার থেকে ঘূর্ণিঝড়ের মতো আস্তে স্থির অবস্থা আস্তে আস্তে করে পানি দিকে নিচে নিয়ে গেল। সেখানে অনেক কিছু দেখালো, কিন্তু মাসুদ ভাই রীতিমতো অবাক হলেন যে যখন বাতাসটা যখন নিচের দিকে তিনি যাচ্ছেন,
তার চাচা তিনি দেখলেন যে নিচে কোনো কি নিচে যেন তিনি শুনে ভাষণ না নিচে দিয়ে যাচ্ছেন, মানে এরকম একটা পরিস্থিতি তিনি দেখতেছিলেন আর কি, অবাক, রীতিমতো অবাক। যে তারপর সেখানে মানে পরি যে জলপরি যেটা আমরা বলি, যে পরি যেটা বলি থেকে আসলে এটা পরি না, আসলে এটা মহিলা জিন আর কি। পরীকে আমরা মহিলা জিন হিসেবে বলে থাকি আমরা যারা মুসলিম আছি আমরা। তো এখন কি হলো যে ওই দেশে নিয়ে গেলেন, দেখলেন, রীতিমতো উনি অবাক হলেন। এবং মজা বিষয় দিতেছে যে একদিন ওই পরীটা ছদ্মবেশে মানুষের মহিলা মানুষের ছদ্মবেশে আসিয়ে তা মাসুদ ভাই সে চাচার সাথে এই যে ঘটনা মাসুদ ভাই পরে থেকে চাচা তার পরি এইসব বিষয়গুলো তিনি দেখালেন এবং তিনি আবার তাকে নিয়ে আসলেন। কিন্তু একটা মজা বিষয় দিতেছে যে সেটা হইতেছে যে একজন ওই পরীটা ছদ্মবেশে মহিলা মানুষের খুব সুন্দর একটি মহিলা মানুষের ছদ্মবেশে আসলেন। আসার পরে মানে মাসুদ ভাই চাচার সাথে কথা বললেন এবং ওই চাচা যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে সালাম বিনিময় করে কথা বললেন, পরিচয় দিয়ে কথাতে বললেন যে আমি অচিন পরে তুমি একটা পরি বা জিন জাতীয় মানুষ, আর তুমি তো জিন জাতীয় প্রাণী, আর আমি হইতে